মুভির শুরুতে আমরা রাতের অন্ধকার একটা লোককে দেখতে পাই, যে কিনা কেউ যেন অন্তিম সংস্কার করছিল। এটা করার পর সে ছাইগুলো নিয়ে ওইখান থেকে রওনা দেয়। এইভাবে সে কিছু দূর যাওয়ার পর ওইখানে রাস্তার মধ্যে কিছু একটা করার জন্য বসে পড়ে। লোকটা কে, কার অন্তিম সংস্কার করলো, এগুলো আপাতত আমরা কিছু জানতে পারি না, পরে গিয়ে জানতে পারবো। সিন কাট হয়ে চলে যায় 5 দিন পর। এখন আমাদের মুভির বেশ কয়েকজন ক্যারেক্টারের সাথে পরিচয় করানো হবে। মুভিতে ক্যারেক্টার একটু বেশি, তাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। সিন একটা পুলিশ স্টেশনে এসআই প্রাভাকার নামের এই লোকটার উপর আসে। প্রত্যেক দিনের মতো এসআই প্রাভাকার পুলিশ স্টেশনে এসে তার কাজ করছে। ঠিক তখনই তার কাছে তার সিনিয়র অফিসারের মোবাইল থেকে একটা কল আসে। তার সিনিয়র অফিসার তাকে বলছিল, আমি খবর পেয়েছি আজ রাতে এরকম একটা লোকেশনে একটা বিল্ডিংয়ে কিছু ইলিগাল কাজকাম হবে। আমি টিম নিয়ে সেইখানে উপস্থিত থাকব, তুমি টাইম বরাবর চলে আসবে, একা আসবে কিন্তু। প্রাভাকারও বলে ঠিক আছে স্যার, চলে আসবো। এরপর এখান থেকে সিন চলে যাই একটা সমুদ্র পাড়ে মুভির আরেকটা ক্যারেক্টারের উপর, যেটা হচ্ছে এই ফটোগ্রাফার। আমরা দেখি এ তার টিম নিয়ে একটা কাপলের ফটোশ্যুট করছিল। এই ফটোগ্রাফারের নাম হচ্ছে রাজু। এক নামে কনসেপ্ট রাজু বললে নাকি সবাই চেনে। এই সব সময় গালমারে যে সে নাকি এতটাই ফেমাস, কোনো ওয়েডিং, কোনো ইভেন্টস তাকে ছাড়া নাকি হয়ই না। যেমন আজ রাতেও নাকি তার অনেক বড়সড় একটা ইভেন্ট আছে, তাকে সেই ইভেন্টের ফটোশ্যুটের জন্য ইনভাইট করা হয়েছে। জয়কের উপর সিন রাজুর উপর থেকে এই মেয়েটার উপর চলে যায়। এর সাথেও আমাদের পরিচয় করানো হয়। এর নাম হচ্ছে বেদা, একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান। বেদা বিবাহিত। যখনই তার কোনো ফানি জোকসের কথা মনে পড়ে, তখনই সাথে সাথে সে তার স্বামীকে কল করে সেগুলো শোনায়। বেচারা না চাইতেও সেগুলো শুনতে হয়, কারণ ওয়াইফ মানে তো শুনতেই হবে, বুঝতে তো পারছেন। বেদা রেডি শেডি হয়ে কোথাও যাওয়ার জন্য বের হচ্ছে। একটা ইভেন্টে তাকে ইনভাইট করা হয়েছে স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে পারফর্ম করতে। সো ওইখানে যাচ্ছিল। আমরা দেখি তাকে নেওয়ার জন্য ওই ইভেন্টটা যারা অর্গানাইজ করেছে তাদের পক্ষ থেকে গাড়ি পাঠিয়েছে। বেদা সেই গাড়িতে উঠলে আমরা এটাও দেখি সেখানে আগে থেকে আরও কিছু লোকও ছিল, যাদের সবাইকে নিয়ে গাড়িটা তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। এতক্ষণ আমরা একটা বিষয় কিন্তু নোটিস করতে পেরেছি, এতক্ষণ পর্যন্ত যাদের সাথে পরিচয় করানো হয়েছে তাদের সবার মধ্যে একটা কমন লিঙ্ক হচ্ছে কোনো একটা ইভেন্ট। যাই হোক, এইভাবে দেখতে দেখতে দিন গড়িয়ে রাত হয়ে আসে। অনেক লম্বা একটা রাস্তা পাড়ি দিয়ে গাড়িটা তাদের অনেক দূর নির্জন একটা জায়গায় নিয়ে আসে, একদম নির্জন জনমানবহীন একটা বাসার সামনে। বেদারা সবাই যার যার মতো গাড়ি থেকে নেমে প্রথম আগে তারা এদিক সেদিক দেখতে শুরু করে। এদের সাথে কিন্তু আমরা ওই ফটোগ্রাফার রাজুকেও দেখি। বাকি যে লোকগুলো ছিল তাদের সাথেও আস্তে আস্তে পরিচয় হব। তো রাজু তাদের মধ্য থেকে এই লোকটার কাছে গিয়ে বলতে শুরু করে, স্যার আপনি ফিল্ম প্রডিউসার কুধান্তাম না? মানে এই লোকটার নাম হচ্ছে কুধান্তাম, একজন ফিল্ম প্রডিউসার। ইভেন্টে তাকেও ইনভাইট করা হয়েছে। এরপর এদের সাথে আরও একজন মহিলা ছিল। এই মহিলাটা, এই নাম হচ্ছে সুধা, একজন ডক্টর। তো এরা তো এখানে সেদিক সেদিক হাঁটাহাঁটি করছিল। তখনই সেখানে আশুক নামের এই ব্যক্তিটা এসে তাদের সবাইকে তার পরিচয় দিতে শুরু করে। সে নাকি এই যে ইভেন্টটা অর্গানাইজ করা হয়েছে এর ম্যানেজার। তো আশুক এদের সবাইকে ওয়েলকাম করে ভিতরে নিয়ে যেতে শুরু করে। মেন দরজা খুলে ভিতরে ঢুকতেই সামনে বিরাট আজব রকমের একটা মূর্তি দাঁড়িয়ে আছে। এরপর তারা আরেকটু ভিতরে গেলে আমরা দেখি ওইখানে ওই পুলিশ অফিসার প্রাভাকার এসে উপস্থিত ছিল অনেক আগে থেকেই। মানে তাকে তার সিনিয়র অফিসার ডেকেছিল না, এই জন্য আর কি। যাই হোক, তাদের সবাইকে হল রুমে নিয়ে আসা হয়, যেখানে আগে থেকেই অনেক নামকরা একজন স্বামী এসে উপস্থিত ছিল। মানে স্বামী রামকৃষ্ণকে ওইখানে ইনভাইট করে নিয়ে আসা হয়েছে। একে দেখা মাত্রই ওই ফিল্ম প্রডিউসার কোদান্তান্ত গিয়ে পায়ে পড়ে যায়, বলে স্বামী আপনি এখানে? আমি তো কল্পনা করিনি যে আপনাকে এখানে দেখতে পারবো। যাক, ভালোই হয়েছে। স্বামী, আমার পরবর্তী ফিল্মটা যাতে সুপারহিট হয় ওরকম করে একটু আশীর্বাদ করে দিন না। স্বামীও বলে ঠিক আছে, করে দিলাম আশীর্বাদ, দেখবে পরবর্তী সবগুলো ফিল্ম তোমার একেবারে সুপারহিট। ওইদিকে ডক্টর সুধা গিয়ে ইভেন্ট ম্যানেজার আশুককে বলছিল, আমি তো এখানে একজনের সাথে দেখা করতে এসেছি, তোমাকে কি এ ব্যাপারে কিছু বলা হয়েছে? আশুক বলে হ্যাঁ হ্যাঁ ম্যাডামজি, দয়া করে আর একটু অপেক্ষা করুন, আমাদের ইভেন্টটা জলদি শুরু হয়ে যাবে। তো অন্যদিকে আমরা এসআই প্রভাকরকে দেখি, যে কিনা পুরো জায়গাটা তল্লাশি নিতে শুরু করেছে। কারণ সে যে ওই ইনফরমেশন পেয়েছিল এইখানে কোনো একটা ইলিগাল কাজ হতে চলেছে, এই জন্য আর কি এখানে আগে তল্লাশি নিচ্ছে সে। যারা যারা এখানে এসেছিল, বেদা, ডক্টর সুধা, ফটোগ্রাফার রাজু, তারাও তাদের মতো করে এদিক সেদিক ঘোরাঘুরি করতে শুরু করে, জায়গাটা দেখতে শুরু করে। কারণ ইভেন্ট শুরু হতে আরও একটু টাইম বাকি। তো জায়গাটার হালত দেখে তাদের কারো মনে হচ্ছে না যে এরকম জায়গায় কোনো ইভেন্ট হতে পারে। কারণ একে তো পুরনো একটা বিল্ডিং, উপর থেকে এদিক সেদিক আজব আজব রকমের জিনিসপত্র, আজব আজব পেন্টিং,
আর অনেক কিছু পড়ে আছে। দেখে মনে তো হচ্ছে অনেক বছর ধরে এই জায়গাটা বন্ধ পড়েছিল। এইসব দেখতে দেখতে এদিকে ফটোগ্রাফার রাজু তো রীতিমতো ভয় পেয়ে যায়। এরই মাঝে সেখানে আরও দুজন লোক এসে হাজির, বোজামাই, রামনা আর কীর্তি। এরা এসে রাজুর কাছ থেকে জিজ্ঞাসা করতে শুরু করে, স্যার এটা কি হোটেল না? শুনে রাজু তো রেগে যায়, বলে জায়গাটা দেখে কি হোটেলের মতো মনে হচ্ছে? রামনা বলে, আমাদের তো বলা হয়েছিল এটা একটা হোটেল, নতুন কাপলদের জন্য নাকি 95% ডিসকাউন্ট, এই জন্যই তো আমরা এখানে হানিমুন এসেছি। অর্থাৎ বোঝাই যাচ্ছে এদেরকেও এখানে কিছু না কিছু একটা বলে নিয়ে আসা হয়েছে, কারণ জায়গাটা দেখতে কোনো অংশে তো হোটেলের মতো মনে হচ্ছে না। এরই মাঝে ইভেন্ট ম্যানেজার আশুক মাইক অন করে সবাইকে হলরুম আসতে বলে। যারা যারা এখানে এসেছিল সবাই হলে এসে উপস্থিত হয়। ইন্সপেক্টর প্রভাকর সহ যতজনকে পরিচয় করানো হয়েছে তারা সবাই উপস্থিত ছিল। এরপর আশুক ওইখানে রাখা একটা ফাইলের মতো কিছু একটা হাতে নিয়ে সেটা পড়ার মাধ্যমে ইভেন্টটা শুরু করে। আমরা দেখি শুরুতেই একদম প্রথম পৃষ্ঠায় বেশ কয়েকজন র্যান্ডম লোকের নাম লেখা আছে, যেগুলো এক এক করে আশুক বলতে শুরু করে। নামগুলোর মধ্যে থেকে এখানে কেউই নেই। আশুক নামগুলো পড়ার পর নামগুলোর নিচে কিছু লেখা ছিল ওইগুলো পড়তে শুরু করে। তো এখানে লেখা ছিল, এতক্ষণ যে নামগুলো বলা হয়েছে ওইগুলো শুনে কি আপনাদের কিছু মনে পড়ল? জি হ্যাঁ, এখানে যাদের যাদের নাম বলা হয়েছে তারা সবাই কোনো না কোনো কারণে আপনাদের কারণে মারা গেছে। তাদের মৃত্যুর জন্য আপনারাই দায়ী। এটা শুনে সবাই একদম ভয় পেয়ে যায়, তাড়াতাড়ি উঠে হা করে দাঁড়িয়ে পড়ে। ইভেন্ট ম্যানেজার আশুকের দিকে একের পর এক লেখাগুলো পড়তেই থাকে। সবার প্রথমে এখানে প্রডিউসার কুদান্দাম নামের লোকটার ব্যাপারে লেখা ছিল প্রডিউসার কুদান্দাম, তোমার কাছে একদিন ফারগাবি নামের একটা মেয়ে নায়িকা হওয়ার জন্য অডিশন দিতে এসেছিল। তুমিও তাকে মুভিতে কাজ দেওয়ার নাম করে তার সাথে খারাপ করেছ, এরপর তাকে মেরে দিয়েছ। এটা শুনে প্রডিউসার কুদান্দাম তো শকড। এর পরের পৃষ্ঠায় স্ট্যান্ড আপ কমেডিয়ান ভেদার সম্পর্কে লেখা ছিল। ভেদার চিট করার কারণেই তার বেস্ট ফ্রেন্ড সেলভি নামের কে একজনের নাকি মৃত্যু হয়েছে, যার মৃত্যুর জন্য নাকি ভেদাই দায়ী। তার পরের পৃষ্ঠায় ফটোগ্রাফার রাজুর ব্যাপারে লেখা ছিল। এই রাজুর মিথ্যা একটা সাক্ষীর জন্য নাকি সান্দিয়া নামের কে একজনের মৃত্যু হয়েছে, যার মৃত্যুর জন্য রাজু দায়ী। তারপরের পৃষ্ঠায় লেখা ছিল এসআই প্রাভাকারের ব্যাপারে। এই প্রাভাকার নাকি পুলিশ স্টেশনে সাগার নামের কেউ একজনকে রিমান্ডে এতটাই মারধর করে যার জন্য নাকি সাগারের মৃত্যু হয়ে যায়, আর সাগারের মৃত্যুর জন্য এই প্রাভাকারই দায়ী। তারপর লেখা ছিল এই স্বামীটার ব্যাপারে। এই স্বামী নাকি প্রপার্টি লোভে পড়ে তার নিজের ভাইকে শেষ করে দিয়েছিল। এরপর লেখা ছিল ডক্টর সুধা নামের মহিলাটার ব্যাপারে। ডক্টর সুধা নাকি এক পেশেন্ট টাইম বরাবর টাকা দিতে না পারায় তার অপারেশন করেনি, যার জন্য সীতা নামের এক পেশেন্টের মৃত্যু হয়েছে। এবার ওই কাপাল রামনার কীর্তির ব্যাপারে বলা হয়। এই রামনার কীর্তি ফুল স্পিডে গাড়ি চালিয়ে কোথাও যাওয়ার সময় একটা বাচ্চাকে অ্যাক্সিডেন্ট করে দিয়ে চলে যায়। অ্যাক্সিডেন্টের পর তারা দাঁড়াবে তো দূরের কথা, একটিবার ফিরেও তাকায়নি পর্যন্ত, যে অ্যাক্সিডেন্টের ফলে বাচ্চাটার মৃত্যু হয়। এই সব কিছু শুনে এরা সবাই তো ভয় পাচ্ছেই, সাথে আশুকও সামনে আর কিছু পড়তে পারছে না, কারণ এই সব কিছুর পর সর্বশেষ তার নিজেরও পাপকর্মের ব্যাপারে এখানে লেখা ছিল। আশুক তো তার পাপকর্মের ব্যাপারে পড়তে পারছে না, তাই স্বামী তার কাছ থেকে কাগজটা নিয়ে সেই পড়তে শুরু করে। এখানে লেখা ছিল আশুক নাকি রুম সার্ভিসের নাম দিয়ে হোটেলে চুপি চুপি সবার রুমে হাইডেন ক্যামেরা লাগিয়ে দিত, এরপর তাদের খারাপ খারাপ ভিডিও করে তাদেরকে ব্ল্যাকমেল করত। এভাবেই একজন একজন করে এখানে যতজন উপস্থিত ছিল সবার পাপকর্মের ব্যাপারে বলা হয়, যে পাপের জন্যই তারা সবাই নাকি আজ একসাথে এইখানে। তোমাদের সবার জন্য কারো না কারো মৃত্যু হয়েছে, আর তোমরা তাদের জীবন বরবাদ করে তোমরা নিজেরাই হাসি খুশিতে জীবন কাটাচ্ছ। কিন্তু এর শাস্তি এতদিন তোমরা না পেলে কি হবে? আজ তার শাস্তি তোমরা পাবেই, যা শুধু মৃত্যু। এইসব শোনার পর এরা সবাই তো ভয়ে একেবারে কাঁপতে শুরু করে, কেউ কেউ তো কান্না করতে শুরু করে দেয়। প্রডিউসার কুদান্দাম গিয়ে ইভেন্ট ম্যানেজার আশুককে ধরে, বলে তুমি তো বলেছ এই ইভেন্টের ম্যানেজার তুমি আমাদেরকে এখানে নিয়ে এসেছ, আর এখন তুমি আমাদের প্রশ্নের উত্তর দাও, এসব কি হচ্ছে? আমাদের করে আসায় পাপগুলো এই কাগজে কোত্থেকে এলো? আশুক বলে, স্যার বিশ্বাস করুন, আমি নিজে জানি না যে এসব কি হচ্ছে। আজ থেকে ঠিক এক সপ্তাহ আগে আমার কাছে একটা মেল আসে, যে মেলটাতে আমাকে বলা হয় এরকম একটা জায়গায় একটা ইভেন্ট অর্গানাইজ করা হয়েছে, যে ইভেন্টের ম্যানেজার হিসেবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আপনাদের সবার ডিটেলস দিয়ে বলা হয় যে আপনাদের সবাইকে ইনভাইট করে ইভেন্টে নিয়ে আসার জন্য। এরপর সেখানে এরকম একটা কাগজ থাকবে, সেটা খুলে রাত ঠিক 9টা বাজে আপনাদের সামনে পড়তে হবে। এই কাজটা করার জন্য আমার অ্যাকাউন্টে কেউ অনেকগুলো টাকাও ট্রান্সফার করেছে। আমি জাস্ট যেভাবে বলা হয়েছে ওইভাবেই করেছি, এর বাইরে আমি কিছু জানি না স্যার, বিশ্বাস করুন। এইসবের পিছনে যদি আমি থাকতাম তাহলে আমি আমার নিজের করা পাপগুলোর কথা আপনাদের সামনে বলতামই বা কেন? কথায় লজিক আছে,
সবাই বুঝতে পারে তাদের মতো এই আশুককেও এইখানে ফাঁসানো হয়েছে। ডক্টর সুধা নামের মহিলাটা সবাইকে বলে, আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি আসলে এটা কোনো হোটেল বা কোনো ইভেন্টের জায়গাই না, এটা অনেক বছর আগে বন্ধ করে দেওয়া একটা মেন্টাল হসপিটাল। 1970 সালের সময়কার দিকে এটা বানানো হয়েছে। বিশেষ বিশেষ মানসিক রোগীদেরকে এখানে রাখা হতো। তাদের ট্রিটমেন্টের জন্য একজন রাশিয়ান ডক্টরকে এখানে নিয়োগ করা হয়। আর রাশিয়ান সেই ডক্টরটা আজব আজব রকমের তাদের উপর রিসার্চ করতে শুরু করে। আর রিসার্চ করে সে জানতে পারে এই হসপিটালের পেশেন্টরা কোনো মানসিক রোগী না, তাদের উপর কোনো আত্মা ভর করেছে। ওই রাশিয়ান ডক্টরটা ছিল 1 নম্বরের সাইকো। সেই পেশেন্টগুলোর উপর আত্মা ভর করেছে মনে করে তাদেরকে বিভিন্ন রকমের টর্চার করে তাদের মধ্য থেকে আত্মা ছাড়ানোর চেষ্টা করে। কিন্তু এই টর্চার এতটাই এক্সট্রিম লেভেলের ছিল যার কারণে হসপিটালের সবগুলো পেশেন্ট একে একে মরতে শুরু করে। যখন এই নিউজটা বাইরে যায় তখন হসপিটালটিকে চিরতরের জন্য বন্ধ করে দেওয়া হয়। তোমাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে এসব আমি কীভাবে জানলাম। যখন আমি MBBS এর জন্য ট্রেনিং করছিলাম তখনই আমি এই হসপিটালের ব্যাপারে পড়েছিলাম। প্রথম দিকে যদিও এখানে এসে কিছু বুঝতে না পারলেও এখানের অবস্থা, দেওয়ালে থাকা চিত্রগুলো এইসব দেখে আমার একটু একটু সন্দেহ হয়। আর মনে পড়ে যে এরকম একটা হসপিটালের ব্যাপারে তো আমি পড়েছি। তো এইসব কিছু জানার পর সবার ভয়টা আরও বেড়ে যায়। কেউ কেউ তো বলতে শুরু করে নিশ্চয়ই সব কিছু কোনো ভূতপ্রেতী করছে হবে, তারাই আমাদেরকে এখানে নিয়ে এসেছে। এসে প্রাভাকার বলে সব ফালতু কথা, তোমাদের যদি এখানে বসে বসে ফালতু কথাগুলো বলার ইচ্ছে হয় তাহলে তোমরা থাকো এখানে, আমি তো যাচ্ছি। এই বলে প্রাভাকার এখান থেকে যেতে শুরু করলে রাজু এবং কোধান্দামও প্রাভাকারের সাথে যেতে শুরু করে। তারাও এখান থেকে চলে যেতে চায়। আর পুলিশের সাথে যাবে তার মানে তো সেফটি, এর জন্য আর কি তাড়াতাড়ি তারা এখান থেকে বেরিয়ে যায়। কিন্তু বাইরে আসতেই বাইরে তাদের একটা গাড়িও নেই, সবগুলো কোথায় উধাও। ভয় এবং টেনশন আরও বেড়ে যায়। তারপরও তিনজন হেঁটে হেঁটে এখান থেকে যেতে শুরু করে। সামনে গিয়ে হয়তো কোনো গাড়ি সাহায্যের জন্য পেলেও পেতে পারে, এটা ভেবে আর কি তারা রাস্তা ধরে হাঁটতে শুরু করেছে। নির্জন জনমানবহীন একটা এলাকা, দূর দূরান্ত পর্যন্ত কারো সারা শব্দ নেই। এরই মাঝে কিছু দূর যাওয়ার পর প্রডিউসার কোধান্দামের আবার হিসু পেয়েছে। তাই সে প্রাভাকার এবং রাজুকে একটু সামনে গিয়ে তার জন্য দাঁড়াতে বলে সাইডে যায় হালকা হতে। প্রাভাকার এবং রাজুও একটু সামনে এসে এক জায়গায় এসে বসে। অনেক দূর হেঁটে এসেছে, একটু ক্লান্তও লাগছিল। এভাবে বসে বসে তারা প্রডিউসার কোধান্দামের জন্য অপেক্ষা করছে। কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও কোধান্দাম এখনও আসছে না। রাজু এবং প্রাভাকার আবারও পিছনে যায় কোধান্দামকে ডাকার জন্য, কিন্তু আশেপাশে কোথাও তারা তার সারা শব্দ পাচ্ছে না। নিমিষের মধ্যে সেখান থেকে কোথায় হাওয়া হয়ে গেল। প্রাভাকার এবং রাজু এদিক সেদিক তাকে অনেক খোঁজাখুঁজি করছে। তখনই রাস্তার একপাশে রাজু এখানে কিছু রক্তের চিহ্ন দেখতে পায়। এই রক্তের চিহ্নগুলো ফলো করতে করতে তারা যখন একটু জঙ্গলের ভিতরের দিকে যায় তখনই তারা দেখে এই জায়গায় প্রডিউসার কোধান্দামের ভয়াবহ লাশ পড়ে আছে। এই দৃশ্য দেখে প্রাভাকার এবং রাজুর হাওয়া টাইট। কোনো কিছু বুঝে ওঠার আগেই তখনই সেখানে হুট করে কোথা থেকে যেন একটা গাড়ি চলে আসে। গাড়িটা এমনভাবে তাদের সামনে আসে, এরা যদি ঠিক টাইমে জঙ্গলের ভিতর লাফ না দিয়ে দিত তাহলে গাড়িটা তাদের একেবারে উড়িয়ে দিত। প্রাভাকার এবং রাজু দুজনেই নিচে জঙ্গলের ভিতর লাফ দিয়ে দিয়েছে, ফলে ওইখানে জায়গায় দুজন বেহুশ হয়ে যায়। সিন কাট হয়ে আবার মেন্টাল হসপিটালে সেখানে চলে আসে। আমরা দেখি এখানে একটা গাড়ি এসে দাঁড়াই, যার ভিতর থেকে কেউ একজন বের হয়ে সোজা মেন দরজায় গিয়ে নক করছে ভিতরে যাওয়ার জন্য। ভিতরে বাকি লোকগুলো সবাই এভাবে বসেছিল। আশুক গিয়ে দরজা খুলতেই এন্ট্রি হয় পাঙ্কু টাইপের মুভির আরও একজন ক্যারেক্টার, অ্যান্ডি। অ্যান্ডি তার পরিচয় দিয়ে বলে তাকে এখানে কোনো একটা ইভেন্টে ইনভাইট করা হয়েছে, একটু কাজ ছিল যার জন্য নাকি আসতে একটু লেট করে ফেলেছে। তো এই অ্যান্ডিকে দেখে আমরা বুঝতে পারি এ একেবারে কি আর বলবো ডিজে টাইপের একটা ছেলে। আসা মাত্রই আশুকদের কাছ থেকে নেশা করার জন্য জিনিস খুঁজতে শুরু করে। আশুক তাকে ওই কাগজটা ধরিয়ে দেয় যে কাগজটাতে সবার পাপকর্মের ব্যাপারে লেখা ছিল। এখানে দেখা যায় সর্বশেষ এই অ্যান্ডির ব্যাপারও লেখা আছে। সে অনুপস্থিত ছিল বিদায় আশুক তখন তারটা পড়েনি। তো অ্যান্ডি পড়তে শুরু করলে আমরা জানতে পারি অ্যান্ডি নাকি তার নিজের হাতেই তার এক বেস্ট ফ্রেন্ডের হত্যা করেছে। এটা পড়ে সবার মতো অ্যান্ডিও শকড, মনে মনে বলতে থাকে এ আবার কোথায় সে ফেসে গেলাম। অন্যদিকে আমরা দেখি প্রাভাকারটা জঙ্গলের ভিতর লাফ দেওয়ার ফলে বেহুশ হয়ে গেছিল না, প্রাভাকারের হুঁশ এসেছে। আর হুঁশে আসতে সে একটু দূর থেকে রাজুর কান্নার আওয়াজ শুনতে পায়। রাজু প্রাভাকারকে বলছিল স্যার আমাকে বাঁচান, দয়া করে আমাকে বাঁচান। প্রাভাকার তাড়াতাড়ি রাজুর কাছে গেলে দেখে কেউ রাজুকে অনেক খারাপভাবে মেরে ফেলে রেখেছিল। এখানে বড় একটা গাছ একেবারে তার পেটে ঢুকিয়ে দিয়েছে। এর জায়গায় রাজুরও মৃত্যু হয়। প্রাভাকারের চোখের সামনে এসব হয়ে যায়।
ভয়ে সে তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে আবারও সে মেন্টাল হসপিটালের দিকে চলে আসতে শুরু করে, কারণ একা একা এখানে থাকলে কেউ তাকেও মেরে দিবে। এক দৌড়ে প্রাভাকার হাঁপাতে হাঁপাতে আবার ওই বিল্ডিংটাতে এসে উপস্থিত। সবাই প্রাভাকারকে এই অবস্থায় দেখে তাড়াতাড়ি তার কাছে ছুটে যায়, জিজ্ঞাসা করে যে কি হয়েছে। প্রাভাকার এদেরকে সবকিছু খুলে বললে সবার ভয় আরও দ্বিগুণ হয়ে যায়। সবাই বুঝে যায় যে এখানে কিছু না কিছু একটা তো আছেই, এখানে আরেক মুহূর্ত থাকা যাবে না। সবাই সিদ্ধান্ত নেয় তারা সবাই একসাথে এখান থেকে বের হবে। সবাই মিলে বাইরে আসে, কিন্তু বাইরে আসতে দেখা যায় একই কাণ্ড। বাইরে এই অবস্থায় ইভেন্ট ম্যানেজার আশুকের লাশ পড়ে আছে। ডক্টর সুধা গিয়ে চেক করে দেখে কেউ অনেক ব্রুটালভাবে আশুককেও মেরে দিয়েছে। এরই সাথে সাথে সেইখানে পুরো বিল্ডিংয়ের বিদ্যুৎও চলে যায়। অনেক ভয়ানক একটা পরিস্থিতি তৈরি হয়। তার উপর প্রচণ্ড বৃষ্টি আর বজ্রপাত মিলে ভয়াবহ একটা পরিবেশও তৈরি করেছে। এখান থেকে তারা আর বের হতে পারছে না। সবাই মিলে আবার ভিতরে চলে আসে। এদিকে সবাই আছে ভয়ের মধ্যে, আর ওই পাঙ্কো এন্ডি আছে মাস্তি মজার মধ্যে। সে তো লাল পানি টানতে টানতে তার মতো করে চিল করছে। তার মাঝে এসবের বিন্দু পরিমাণও কোনো ভয় দেখা যাচ্ছে না। তার এই কর্মকাণ্ডগুলো দেখে সবাই তার দিকে হা করে তাকিয়ে আছে। আবার নেশার একটা ইঞ্জেকশন নিয়ে গিয়ে ডক্টর সুধাকে বলে, আপনি তো বললেন যে আপনি ডক্টর, এই নিন, এটা আমাকে একটু লাগিয়ে দিন। তার এই কর্মকাণ্ডে বিরক্ত হয়ে ওই স্বামী এসে তার হাত থেকে ইঞ্জেকশনটা নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দেয়। এতে করে অ্যান্ডি যে স্বামীর উপর রেগে চিল্লাতে শুরু করে, এটা আপনি কি করলেন? আপনি জানেন এটার দাম কত? কত কষ্ট করে কতজনের টাকা মেরে এটা আমি কিনেছি। এই টাকাগুলো আমি আপনার থেকে উসুল করব। এইসব বলে টলে সে কিছুক্ষণ মন খারাপ করে ওইখানে বসে থাকে। তারপর হুট করে উঠে বলতে শুরু করে, একটা আইডিয়া এসেছে। এসব যা কিছু হচ্ছে তার থেকে বের হওয়ার জন্য একটা আইডিয়া এসেছে। এই বলে সে ওখান থেকে একটা বোর্ডের মতো কিছু একটা নিয়ে বসে পড়ে স্পিড গেম খেলার জন্য। মানে গেমের মাধ্যমে কোনো ভুট্টো থাকলে ওইগুলোকে ডাকবে, তাদের সাথে কথা বলবে। সবাই তো বলছে এ নিশ্চয় পাগল হয়ে গেছে। একে তো টেনশন আর ভয়, উপর থেকে এইগুলো কি করছে। ওই স্বামী অ্যান্ডির উপর রেগে মেগে সেখান থেকে বেরিয়ে যায়, মানে একটু একা বাইরের দিকে চলে আসে। স্বামীর পিছন পিছন কীর্তিও তার সাথে যায়। দুজন সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল। একজন আরেকজনকে বলছিল যে তাদের নাকি মনে হচ্ছে এইসবের পিছনে এই অ্যান্ডিরই হাত রয়েছে। যখন থেকে সে এখানে এসেছে তখন থেকে এর ব্যবহার অনেক আজব রকমের। তো তারা দুজন এইসব নিয়ে কথাবার্তা বলছিল। তখনই আজবভাবে এখানে স্বামীর মুখ দিয়ে এক ধরনের ফান আসতে শুরু করে, আর দেখতে দেখতে ওইখানের জায়গায় স্বামীরও মৃত্যু হয়ে যায়। এই দৃশ্য দেখে কীর্তি ভয় চিৎকার করতে শুরু করে, আর তার চিৎকার শুনে সবাই দৌড়ে বাইরে আসলে দেখে স্বামীর এই অবস্থা। পরিস্থিতি দেখে তারা ধারণা করে নেয় স্বামীকে কোনো সাপে কামড়েছে, যার জন্য তার মৃত্যু হয়েছে। এরই মাঝে আমরা ডক্টর সুধাকে দেখি, যে কিনা আজব রকমের বিহেভ করছিল। বারবার তার সামনে কোনো একটা দৃশ্য ভেসে উঠছে, আর কারো চিৎকারের আওয়াজ শুনতে পাচ্ছে সে। ওইদিকে অ্যান্ডি তার জায়গা থেকে এক ফুটা নড়েনি পর্যন্ত। বসে বসে সে এখনও স্পিড গেম খেলছে। সাথে সবাইকে বলছে, আমি এখন এই স্বামীর আত্মাকে ডাকতে চলেছি, কারণ সে এক্ষুনি মারা গেছে, আর তার আত্মাও তাজা এখানে আশেপাশে হবে। তোমরা সবাই আমার সাথে সে বসে পড়ো। অ্যান্ডির এসব পাগলামি দেখে এসআই প্রাভাকার আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। ধরে অ্যান্ডিকে বকতে বকতে মারধর করতে শুরু করে, বলে সবাই দিকে একের পর এক মারা যাচ্ছে, আর তুই আছিস এদিকে মজার মধ্যে। বলে প্রাভাকার কাঁচের একটা বোতল অ্যান্ডির মাথায় মেরে দেয়। কিন্তু আশ্চর্যভাবে অ্যান্ডি এখানে প্রাভাকারের উপর একটু রাগ পর্যন্ত করে না। বলে, এ কি ব্রো, আমি তো তোমাদের সাহায্য করছিলাম, আর তুমি ধরে আমাকে মারধর করছো। যে কোনোরকম সবাই প্রাভাকারকে একটু শান্ত করে মহল আবারও ঠান্ডা করে সবাই এক জায়গায় বসে। এরপর তারা কোনো একটা রাস্তা বের করার জন্য একজন একজন করে বলতে শুরু করে তাদের এখানে কিভাবে নিয়ে আসা হয়েছে। প্রথমে বেদা বলে যে সে একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান। তাকে বলা হয়েছে এ জায়গায় নাকি একটা ইভেন্ট হবে, এখানে তাকে কিছু পারফর্ম করতে হবে। তারা নাকি তাকে নেওয়ার জন্য গাড়িও পাঠাবে। ব্যাস এভাবেই তাকে এখানে নিয়ে আসা হয়েছে। ডক্টর সুধা বলে, আমাকে বলা হয়েছে মিনিস্টারের ওয়াইফের নাকি শরীর খারাপ, আর তার চেক আপ করতে আমাকে নেওয়ার জন্য নাকি গাড়ি পাঠাবে। আমি বোকার মতো আগে পিছু কিছু না ভেবে চলে এসেছি। এরপর এসআই প্রাভাকার বলে, আমি ইনফরমেশন পেয়েছিলাম যে এই জায়গায় নাকি কোনো ইলিগ্যাল কাজকর্ম হবে, ওইটাই দেখতে এসে ফেসে গেলাম। অন্যদিকে কাপল রামনার কীর্তি তারা অফার পেয়েছে এই জায়গায় নাকি একটা হোটেল আছে, নতুন কাপলদের জন্য হানিমুন আসলে 95% ডিসকাউন্ট। এজন্য খুশি হয়ে তারাও হানিমুন করতে চলে এসেছে, আর এসে দেখে এই অবস্থা। অ্যান্ডি বলে তাকেও নাকি বলা হয়েছে এখানে জবরদস্ত একটা পার্টি হবে, অনেক দামি দামি লাল পানি টাল পানি পাওয়া যাবে, আর ফ্রি জিনিস নাকি সে মিস করে না, যার জন্য সেও এখানে। মানেদের সবাইকে কোনো না কোনো কিছুর একটা লোভ দেখিয়ে এখানে নিয়ে আসা হয়েছিল। আপনাদের মনে হয়তো একটা প্রশ্ন আসতে পারে যে এদের কাছে কি কোনো মোবাইল টোবাইল নেই নাকি,
যে বাইরে কারো কাছে কল করে সাহায্য চাইতে পারছে না? আসলে সবার কাছে মোবাইল ফোন আছে, কিন্তু জায়গাটাতে এক ফুটাও নেটওয়ার্ক নেই। এই পুরো এরিয়াটা আউট অফ নেটওয়ার্ক। জেনে বুঝে আর কি তাদের এরকম জায়গায় নিয়ে আসা হয়েছে। যাই হোক, তারা এসব নিয়ে কথাবার্তা বলছিল। তখন কীর্তির একটু ওয়াশরুম পেলে তার স্বামী রামনা তাকে নিয়ে উপরে ওয়াশরুমে ঢুকে যায়। এভাবে দেখতে দেখতে অনেকক্ষণ হয়ে যাচ্ছে। কীর্তি এবং রামনা এখনও আসছে না, না তাদের কোনো সারা শব্দ শোনা যাচ্ছে। ডক্টর সুধাও আবারও আজব রকমের বিহেভ করতে শুরু করে। তার সামনে আবার ওই দৃশ্যগুলো ভেসে উঠছিল। বসা থেকে উঠে কারো সাথে কোনো কথা না বলে সে উপরের দিকে যেতে শুরু করে, আর যেতে যেতে একদম উপরে ছাদে চলে যায়। আর এখানে এসে সুধা যা দেখে, ছাদে এভাবে কীর্তি এবং রামনার লাশ ঝুলে আছে। কেউ এদের দুজনকেও মেরে লটকে দিয়েছে। এই দৃশ্য দেখে সুধা ভয় চিৎকার করতে শুরু করলে প্রাভাকার, অ্যান্ডি, ভেদা তারা তাড়াতাড়ি উপরে ছুটে আসে। এসে এইসব দেখে তাদের ভয় আরও বেড়ে যায়। কি হচ্ছে কি এসব? কে একের পর এক এভাবে মার্ডারগুলো করছে? এবার তো এরকম ভয়ের কারণে সুধার অবস্থা খারাপ হতে শুরু করেছে। মাথা ঘুরে সে ওইখানে পড়ে যাওয়ার অবস্থা। ভেদা এবং অ্যান্ডি কোনোরকম তাকে সামনে নিচে নিয়ে আসে। প্রাভাকার এদিকে দেখছে রামনা আর কীর্তি মারা গেছে নাকি। দেখে ডেকে সেও নিচে চলে আসে। এইদিকে সুধার অবস্থা খারাপ, সে অজ্ঞান হয়ে পড়ে যায়। অ্যান্ডি প্রাভাকার এবং ভেদাকে বলে, আমি বুঝতে পারছি না এসব কী হচ্ছে। দুনিয়াতে তো আমাদের মতো পাপ করেছে যে এরকম লোকের অভাব নেই, কিন্তু তারপর আমাদেরকে কেন সিলেক্ট করা হয়েছে আর আমাদেরকে কেন মারা হচ্ছে? নিশ্চয় আমরা যে ক্রাইমগুলো করেছি ওইগুলো একজন একজনের সাথে কানেক্টেড নয় তো? চলো আমাদের পাপগুলোর মধ্যে কমন কি সেটা খুঁজে বের করা যাক, তাহলে কোনো না কোনো একটা লিঙ্ক খুঁজে পাওয়া যাবে। এ বলেই তারা তিনজন এক জায়গায় বসে তাদের স্টোরি বলতে শুরু করে। প্রথমে ভেদা প্রফেশনে স্ট্যান্ড আপ কমেডিয়ানের আগে একটা ব্যাংকে জব করত। ওইখানে সেলভি নামের একটা মেয়ে নিউলি ব্যাংকের ক্যাশিয়ার পদে জয়েন করে, যার সাথে খুব অল্প সময়ের মধ্যে ভেদার ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। একদিন ভেদার বাবা হার্ট অ্যাটাকে অসুস্থ হয়ে গেলে তাকে হসপিটাল ভর্তি করা হয়, যেখানে তার ট্রিটমেন্টের জন্য 10 লাখ টাকার মতো প্রয়োজন ছিল। কিন্তু তখন ভেদার কাছে অতগুলো টাকা ছিল না। সে সেলভিকে বলে, তুমি তো ব্যাংকের ক্যাশিয়ার, আপাতত ব্যাংকের ক্যাশ থেকে কোনোরকম আমাকে 10 লাখ টাকা ম্যানেজ করে দাও। আমি আমার বাবার গ্রামে একটা প্রপার্টি আছে, একটা ভালো ক্লায়েন্ট দেখে সেটা বিক্রি করে যেখানে টাকা আমরা আবারও সেখানে রেখে দিব, কোনো সমস্যা হবে না। সেলভিও ভেদার উপর বিশ্বাস করে ক্যাশ থেকে 10 লাখ টাকা দিয়ে দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত পরের দিনেই ব্যাংকে ইন্সপেকশন টিম এসে হাজির, যারা কিনা চেক করে টাকার গড়বড় দেখতে পেয়ে সেলভিকে থানায় ধরে নিয়ে যায়। আমাকেও পুলিশরা ধরে নিয়ে যাবে এর ভয়ে আমি কিছু বলতে পারিনি। লজ্জায় অপমানে সেলভি নিজেকে শেষ করে দেয়, আর তার মৃত্যুর জন্য একমাত্র আমি দায়ী ছিলাম। এভাবে ভেদা তার স্টোরিটা খুলে বলে। এরপর অ্যান্ডিও তার স্টোরিটা বলতে শুরু করে। অ্যান্ডির প্রাণপ্রিয় গার্লফ্রেন্ড তাকে ধোঁকা দিয়ে তার বেস্ট ফ্রেন্ডের সাথেই এক রাতে গাড়িতে বসে ইটিস ফিটিস করছিল, যে সময় অ্যান্ডি গিয়ে তাদের হাতে নাতে ধরে ফেলে। আর এত বড় একটা ধোঁকাকে অ্যান্ডির এত পরিমাণে রাগ উঠে যায়, সে গান বের করে তাদের দুজনকে জায়গায় মেরে ফেলে। এইভাবে অ্যান্ডি এবং ভেদা তাদের স্টোরিটা বলার পর তারা প্রাভাকারকেও বলে যে তার স্টোরিটা বলার জন্য। প্রাভাকার প্রথম দিকে একটু হিচকিচ করে, তারপর বলতে শুরু করে। এক রাতে সে পুলিশ স্টেশনে বসে বসে অনেক লাল পানি টানছিল। তখনই সাগর নামের একটা ছেলে তার কাছে একটা কমপ্লেন নিয়ে আসে। সাগর এসে প্রাভাকারকে ছোট্ট একটা গ্রামের ব্যাপারে বলতে শুরু করে। বলছে, স্যার, এই গ্রামটাতে এবছর তুফান এবং বন্যায় সব কিছু একেবারে শেষ করে দিয়েছে। আশ্চর্য বিষয় হচ্ছে, প্রতি বছরে এরকম বন্যার তুফান তো হয়, কিন্তু এবছরের মতো এত পরিমাণের ক্ষতি আর কোনোবারই গ্রামটাতে হয়নি। এটা তাদের গ্রাম, ছোটবেলা থেকে তারা আজ পর্যন্ত কোনোদিনও এরকম বন্যা দেখেনি। এর কারণ হচ্ছে সমুদ্র এবং তাদের গ্রামের মধ্যবর্তী জায়গায় বালুর একটা বিশাল চর আছে। বালুর সেই চরটাই তাদেরকে এত বছর ধরে বন্যা থেকে বাঁচিয়ে রেখেছিল। কিন্তু কিছু অসাধু লোকের আজ কয়েক বছর ধরে সে চর থেকে বালুর স্মাগলিং করতে শুরু করেছে। এরকম করে তারা চরটাকে একেবারে বালুশূন্য করে দিয়েছে, যার জন্য এবার সমুদ্রের পানিও তাদের গ্রামটাকে তলিয়ে দিয়েছে। এর পিছনে একমাত্র ওই লোকগুলোই দায়ী, যারা এই চর থেকে বালু চুরি করে নিয়ে যাচ্ছে। আর তারা অন্য কেউ নয়, আমাদের এডুকেশন মিনিস্টার এবং তার কোম্পানি এই কাজটা করছে। এইসব বলে সাগর সবকিছুর পর্যাপ্ত পরিমাণ প্রমাণসহ প্রাভাকারকে একটা ফাইল দেয়। সাথে বলে, স্যার, এখানে সব কিছু লেখা আছে, আপনি জলদি এদের বিরুদ্ধে অ্যাকশন নিন, আমাদের গ্রামটাকে বাঁচান। এই প্রাভাকার কিন্তু একদমই ভালো লোক নয়। সাগরকে ভিতরে বসিয়ে সে বাইরে এসে ওই এডুকেশন মিনিস্টারকে কল করে সব কিছু বলে দেয়। বলে, এরকম একটা ছেলে আপনার কোম্পানির বিরুদ্ধে কমপ্লেন দিতে এসেছে। তার কাছে যে প্রমাণগুলো আছে না, ওইগুলো দিয়ে আপনার কোম্পানি বন্ধ করতে 1 সেকেন্ডও সময় লাগবে না। মিনিস্টার বলে, তাহলে টাকা দিয়ে তোমাকে কি জন্য পুষেছি? তুমি কি কোনো বাচ্চা যে তোমাকে সব কিছু শিখিয়ে দিতে হবে?
এক্ষুনি সব প্রমাণ সহ ছেলেটার গেম খাল্লাস করে দাও, টাকা তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। ব্যাস, প্রাভাকার এসে সাগরকে ধরে যতক্ষণ না পর্যন্ত সাগর মারা যায় ততক্ষণ পর্যন্ত মারতে থাকে। এতটাই নির্মমভাবে সে সাগরকে মারে, বলার বাইরে। জায়গায় সাগরের মৃত্যু হয়। প্রাভাকার সাগরের মৃত্যুকে অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দেয়। রিপোর্টে লিখায় সাগর নাকি নেশা করে গাড়ি চালাচ্ছিল। এভাবে প্রাভাকার তার স্টোরিটা বলে আর কি। সিন প্রেজেন্টে। এই সব কিছু শোনার পর সবাই একদম চুপচাপ। অ্যান্ডি কি করে কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর টেবিলে থাকা মোমবাতিগুলো ফু দিয়ে নিভিয়ে দেয়। পুরো জায়গা একেবারে অন্ধকারে ছেয়ে যায়। প্রাভাকারের দিকে ভয়ে অ্যান্ডি এবং ভেদার নাম ধরে ধরে তাদেরকে ডাকতে শুরু করে। তাড়াতাড়ি সে তার পকেট থেকে একটা লাইটার বের করে মোমবাতিগুলো জ্বালাতেই দেখে অ্যান্ডি তার সামনে খালি গায়ে এইভাবে দাঁড়িয়ে আছে, নৃত্য করেছে এরকম পোজ দিয়ে। আজবভাবে অ্যান্ডি এখানে নৃত্য করতে শুরু করে। আর তার এই নৃত্যটা শেষ হওয়ার সাথে সাথেই পুরো বিল্ডিংয়ে লাইট জ্বলে ওঠে, বিদ্যুৎ ফিরে আসে। আর এইখানে চলে আসে মুভির ধামাকাদার টুইস্ট। আমরা দেখি যারা যারা মারা গেছে তারা এক এক করে সবাই জীবিত হয়ে ফিরে আসছে। এক এক করে সবাই প্রাভাকারের সামনে এসে উপস্থিত। প্রাভাকারের তো হুঁশ উড়ে যাওয়ার মতো অবস্থা। এসব কি হচ্ছে? তার মানে এরা কেউ কি মারাই যায়নি? সবকিছু কি সাজানো গোছানো একটা নাটক ছিল? সুধা গিয়ে প্রাভাকারকে ধরে মারধর করতে শুরু করে আর বলে যে, বল আমার ছেলে তোর কি দোষ করেছিল? কেন আমার ছেলে সাগরকে তুই এভাবে মারলি? এইখানে আমরা বুঝতে পারি প্রাভাকার সাগর নামের যে ছেলেটাকে মেরে ফেলেছে ওইটা সুধারই ছেলে। সিনিকান থেকে আমাদের কয়েকদিন আগের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। এইখানে আমরা দেখি সুধারা সবাই আসলে মানে যাদেরকে দেখানো হয়েছে তারা সবাই আসলে এক ফ্যামিলির মেম্বার। কেউ ভাই, কেউ চাচা, কেউ বোন, এরকম আর কি অনেক বড় একটা জয়েন্ট ফ্যামিলি তাদের। আর তাদের সবার মেন ছিল হচ্ছে সুধা। সবাই মিলে তার অনেক হাসি খুশি একটা পরিবার। সুধার একমাত্র ছেলে সাগর। সাগর শহরে থেকে কাজ করে। আজকে রাতে তার বাসায় আসার কথা। আমরা দেখি ফ্যামিলির সবাই মিলে কোনো একটা অনুষ্ঠানের আয়োজন করছে। আর ব্যাপার হচ্ছে তারা সাগরের বিয়েরই আয়োজন করছিল। আজকে ফিরে আসবে, কালকে তার এঙ্গেজমেন্ট। সবাই মিলে হাসি খুশি ধুমধাম করে সাগরের বিয়ের আয়োজন করছে। তখনই সুধার কাছে একটা কল আসে। কল রিসিভ করতে ওই দিক থেকে বলা হয় তার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, এরকম মর্চারি থেকে তার লাশ নিয়ে যাওয়ার জন্য। এটা শুনে সুধার পায়ের নিচ থেকে একেবারে মাটি সরে যাওয়ার মতো অবস্থা। এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি মর্চরিতে ছুটে যায়। এসে দেখে তার ছেলের লাশ পড়ে আছে। নিমিষের মধ্যে হাসি খুশি মাখায় পরিবারে দুঃখের কালো ছায়া নেমে আসে। সবাই প্রস্তুতি নিচ্ছিল সাগরকে বরের সাজে বাসায় ঢোকানোর, কিন্তু নিয়তি তাদের কপালে অন্য কিছু লিখে দিয়েছে। সাগরের মৃত্যুতে পুরো পরিবার অনেক বেশি কষ্ট পায়। তার অন্তিম সংস্কারের কাজ শেষ করা হয়। আর মুভির শুরুতে আমরা যে সিনটা দেখেছিলাম ওটা আসলে সাগরের অন্তিম সংস্কার ছিল। সাগরের চাচাতো ভাই আশুকি তার অস্থিগুলো নিয়ে যাচ্ছিল। মানে যে আশুককে আমরা ইভেন্ট ম্যানেজার হিসেবে দেখেছিলাম না, সে ছিল আসলে সাগরের চাচাতো ভাই। নিজের ভাইয়ের চাইতে কোনো অংশে কম ছিল না তারা। এদিকে ছেলের এরকম মৃত্যুতে সুধার চোখের ঘুম হারাম হয়ে গেছে। এইভাবে কয়েকদিন যাওয়ার পর একদিন রাতে সুধা মন্দিরে যাই উপরওয়ালার কাছে বিচার চাইতে। এসে অনেক জোরে জোরে কান্না করছিল আর বলছিল যে কেন তার ছেলেকে সে এভাবে কেড়ে নিয়েছে। এভাবে কান্না করতে করতে সুধা তার মাথায় নিজে নিজে আঘাতও করে আর ওইখানে বেহুশ হয়ে পড়ে থাকে। ঠিক তখনই সেখানে হাজির হয় যাকে আমরা অ্যান্ডি নামে দেখেছি, সেই লোকটা। তার পুরাই ভিন্ন আরেকটা রূপ। সুধাকে তাড়াতাড়ি তুলে সে হুঁশে নিয়ে আসে। এরপর সে তার পরিচয় দেয়, তার নাম নাকি ভিরাজি, একজন ডিস্ট্রিক্ট কালেক্টর। কয়েকদিন আগেই এখানে তার ট্রান্সফার হয়েছে। এটা শুনে সুধা বুঝে যায় উপরওয়ালার ন্যায় বিচারের জন্য একজনকে পাঠিয়েছে হয়তো। ভিরাজি জিজ্ঞাসা করে যে, মা আপনার কি হয়েছে? আমি এখানে নৃত্য করছিলাম যে তখন দেখলাম আপনি অনেক জোরে জোরে কান্না করছিলেন। তারপর হঠাৎ দেখে আপনি বেহুশ হয়ে গেছেন। আপনার কি হয়েছে মা, আমাকে বলতে পারেন? সুধা ভিরাজিকে সবকিছু বলতে শুরু করে। যখন সে তার ছেলের লাশ নিয়ে আসার জন্য মোর্চরিতে গেছিল তখন সে তার ছেলের শরীরে অনেকগুলো দাগ দেখতে পায়, যেগুলো একমাত্র লাঠি দিয়ে মারার ফলে হয়ে থাকবে। এই ব্যাপারে সুধা এখানে জিজ্ঞাসাও করে, কিন্তু তারা তাকে কিছু বলে না। মন খারাপ করে সুধা বাইরে এসে বসেছিল। তখনই বয়স্ক করে একজন কনস্টেবল এসে সুধাকে সব সত্যি কিছু বলে দেয় যে এসআই প্রাভাকার কি নির্মমভাবে তার ছেলেকে মেরেছে। তার বিরুদ্ধে কোনো কিছু করতেও পারবে না তারা, কারণ তার পাওয়ার অনেক বেশি। এইসব জানতে পেরে সুধা অনেক কষ্ট পায়। ন্যায় বিচারের জন্য কার কাছে যাবে, এই জন্য এখানে এসে কান্না করছিল। আর সুধার এই দুঃখের কাহিনী জানার পর ভিরাজিরও অনেক বেশি মায়া হয়। বলতে শুরু করে, আমার মাকে আমি অনেক ভালোবাসতাম। আমার মা অনেক ভালো নৃত্য করতেন, আমাকেও শিখিয়েছিলেন।
আজ উনি বেঁচে তো নেই, কিন্তু প্রত্যেক বছর আমি ওনার মৃত্যুবার্ষিকীতে শিবজির মন্দিরে এসে নৃত্য করি। কিন্তু আজকে আপনার আহাজারি দেখে আমার নৃত্যটা মাঝখানে থামাতে হয়েছে। বাকি নৃত্যটা আমি তখনই কমপ্লিট করব যখন আপনাদের ন্যায় বিচার পাইয়ে দিতে পারবো। এভাবে বিরাজি সুদাদের পাশে এসে দাঁড়ায়, আর সবাই মিলে তারা জবরদস্ত একটা প্ল্যান করে, যে প্ল্যানের মাধ্যমে তারা প্রাভাকারের মুখ দিয়েই সব সত্যি কথা বের করাবে। আর তারা সব কিছু ভিডিও করে পর্যাপ্ত পরিমাণ প্রমাণও কালেক্ট করে নেবে। তারা জানতো যে প্রাভাকার অনেক চালাক লোক, তাই তাদের সবাইকে নাটকটাও এমনভাবে করতে হবে যেন প্রাভাকারের বিন্দু পরিমাণ সন্দেহ না হয়। পরিবারের সবাই তারা তাদের রুল অনুযায়ী তাদের সেরাটা দিয়ে অ্যাক্টিং করে। এটাই হচ্ছে মূল রহস্য। আর এইভাবেই তারা নাটকটা সাজিয়ে প্রাভাকারের মুখ দিয়ে সব কিছু বের করে নিয়ে সব কিছু রেকর্ড করে নিয়েছে। সিন প্রেজেন্টে বিরাজি যেহেতু ডিস্ট্রিক্ট কালেক্টর, তাই তার পাওয়ারও আছে অনেক বেশি। সাথে সাথে তার টিম এসে হাজির। সব প্রমাণের সাথে প্রাভাকারকে গ্রেপ্তার করা হয়। সাথে ও যে মিনিস্টার সাগরকে মারিয়েছে, তার কোম্পানি এবং তার বিরুদ্ধেও সব প্রমাণ কালেক্ট করে নেয়। জলদি তারও ব্যবস্থা করা হবে। সত্যি বিরাজি একটা পরিবারের পাশে দাঁড়িয়ে এভাবে যে তাদেরকে ন্যায় বিচার পাইয়েছে, অনেক প্রশংসার দাবিদার। এযোগ এইভাবে মুভিটা এখানে শেষ হয়। ভিডিও ভালো লাগলে বেশি কিছু করতে হবে না তো। সাবস্ক্রাইবের একটা বাটন দেখা যাচ্ছে না, ওইখানে একটা ক্লিক করে বেল আইকনটা অন করে দিবেন। এরপর একটা লাইক দিবেন আর একটা কমেন্ট করবেন। ব্যাস হয়ে গেল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।